যত অপরাধ হয় তার একটা সিন্ডিকেট থাকে। কিছুদিনের মধ্যে আনিসুল হক এবং সালমান, এই দরবেশ, এই নামগুলো একটা গালিতে রূপান্তরিত হয়ে যাবে। এদের বংশের মধ্যে যদি কোথাও খোঁজে যে এখানে সালমানের রক্ত আছে কিনা, তাদের সঙ্গে কেউ ছেলে মেয়ে বিয়ে থা দেবে না। সালমান এফ রহমান সাহেব যেভাবে দাড়ি চুল কামিয়েছেন, মাথায় কলপ দিয়েছেন, তাকে আসলে নৌবাহিনী চিনতে পারেনি। আনিসুল হক সাহেবকে চিনতে পেরেছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে। যাওয়ার পর তার খুব ঈর্ষা হয়েছে যে আমি একা ধরা পড়বো কেন। সে তখন নৌবাহিনীকে বলে দিয়েছে যে উনি হলেন সালমান এফ রহমান, তখন সেভাবে ধরা পড়লো। আরেকজনে বলছে যে সালমান এফ রহমান এবং আনিসুল হকের লুঙ্গির যে রং, দুটো ছবি, একটা ছবিতে লুঙ্গির রং এক, আর একটা ছবিতে লুঙ্গির রং ভিন্ন। এখন সবাই বলতেছে কেন এটা হলো কেন। সে বলতেছে যে তাকে ধরার পরে তার পেট খারাপ হয়ে গেছে, লুঙ্গি নষ্ট করে ফেলেছে। আমরা আবার যেতে চাই গোলাম মাওলা রনির কাছে, আপনার কাছ থেকে শুনবো। এই যে দরবেশের দুইবার ফাঁসির যে বিষয়টি বললেন, হ্যাঁ, কিংবা আনিসুল হকের মানে বিরুদ্ধে কি মনে করেন? শুধু কি এই দুইজনেই, না এই সংখ্যা আরও অনেক অগণিত ছিল? না, প্রথমত হলো কি যে যত অপরাধ হয় তার একটা সিন্ডিকেট থাকে, এবং বিভিন্ন গল্প উপন্যাসে সবসময় এই ধরনের সিন্ডিকেটের একটা নাম্বার উল্লেখ করা থাকে, যেমন আলী বাবা এবং 40 চোর। তো আলী বাবা আরবি শব্দ, এটার অর্থ হলো চোর, দ্য থিপ। তো তার একটা গ্যাং ছিল 40। তদ্রূপ এখন এই যে সালমান সাহেব বলেন, আনিসুল হক সাহেব বলেন, তাদের সবারই একটা গ্যাং আছে। আনিসুল হক সাহেব যে কাজগুলো করতেন তারও এরকম একটা 40 জনের গ্যাং আছে, যারা বিচারাঙ্গনকে এইভাবে কলুষিত করেছে। এখন জনাব পার্থ যেটি বললেন যে তার একটা নির্দিষ্ট চেম্বার থেকে যদি প্রতিদিন 2 কোটি টাকা এইভাবে আয় হতো, এবং আরও লজ্জাকর ব্যাপার হলো পুরো জাতিকে নির্লজ্জ এবং বেহায়া বানিয়ে ফেলা হয়েছে। বিকজ যে চেম্বারটির কথা বলা হচ্ছে সেটি বলা হতো যে তার প্রেমিকা, যার সঙ্গে তার বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক, এবং সেটি সবাই জানতো। এবং সেই দরবারে গিয়ে সবাই যখন অবনত হতো, ভিক্ষা প্রার্থনা করত, তাহলে জিনিসটা আসলে হয় কি, আপনি মসজিদে যাবেন, মন্দিরে যাবেন, দেবালয়ে যাবেন, কিন্তু তা নিয়ে করে যদি আপনি কোনো অপবিত্র স্থানে গিয়ে বিপদের উদ্ধার করার জন্য আপনি যাকে বলে প্রার্থনা করেন, তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে কত বড় একটা অবমাননাকর এবং অসন্তুষ্টিকর, তার এই যাকে বলে নজির এই দুজনের যে গ্রেপ্তার, এই গ্রেপ্তারের পরে যে সামাজিক মাধ্যমে যে সকল মন্তব্য আসে, যেমন জনাব পার্থ যেটা বলে ফেললেন যে তাকে 2বার ফাঁসি দেওয়া উচিত। আমি আসলে এই কথা কখনো শুনিনি। তো শোনার পর আমার মনে মনে চিন্তা হলো যে 2বার কীভাবে ফাঁসি দেওয়া যায়। প্রথমে ঠিক আছে, তাকে না হয় আমি পায়ে রশিটা নিয়ে মেরে ফেললাম, তারপরে আবার করলাম কি, একবার চিৎ করে শুয়ে মানে পায়ে রশিটা নিয়ে নিচে মাথা রাখলাম, একবার ফাঁসি কার্যকর হলো। আবার দ্বিতীয়বার তার গলায় রশি পেঁচিয়ে তাকে দ্বিতীয়বার ফাঁসি কার্যকর হলো। তো এখন এই যে দেখুন প্রেক্ষাপটে সেই কথাটা বলছে, আসার আগে হয়তো 2বার ফাঁসি দেওয়া যাবে এরকম কথা সেও চিন্তা করেনি। আবার আমি যে এরকম পা নিয়ে মাথা নিয়ে এই ধরনের চিন্তা ভাবনা করব, এরকম হয়নি। আবার ফেসবুকে দেখলাম যে তারা যেখানে ধরা পড়েছে, ধরা পড়ার পরে সবাই ট্রল করছে যে সালমান এফ রহমান সাহেব যেভাবে দাড়ি চুল কামিয়েছেন, মাথায় কলপ দিয়েছেন, তাকে আসলে নৌবাহিনী চিনতে পারেনি। আনিসুল হক সাহেবকে চিনতে পেরেছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে। যাওয়ার পর তার খুব ঈর্ষা হয়েছে যে আমি একা ধরা পড়বো কেন। সে তখন নৌবাহিনীকে বলে দিয়েছে যে উনি হলেন সালমান এফ রহমান, তখন সেভাবে ধরা পড়লো। আপনি বোঝার চেষ্টা করুন যে কীভাবে ট্রল হচ্ছে। আরেকজনে বলছে যে সালমান এফ রহমান এবং আনিসুল হকের লুঙ্গির যে রং, দুটো ছবি, একটা ছবিতে লুঙ্গির রং এক, আর একটা ছবিতে লুঙ্গির রং ভিন্ন, কাছাকাছি। এখন সবাই বলতেছে কেন এটা হলো কেন। সে বলতেছে যে তাকে ধরার পরে তার পেট খারাপ হয়ে গেছে, লুঙ্গি নষ্ট করে ফেলেছে, এবং সে নৌবাহিনীর কাছে বলার পর রাতারাতি তাড়াতাড়ি লুঙ্গি পাবে করতে আরেকটা লুঙ্গি এনে দেওয়া হয়েছে। এজন্য আনিসুল হকের লুঙ্গির সাথে সালমান এফ রহমানের লুঙ্গির কালার মেলেনি। এখন এই জিনিসগুলো সত্য মিথ্যা আমরা জানি না, এই কথাগুলো আসে মানুষের অ্যাঙ্গার থেকে, রাগ থেকে, ক্রোধ থেকে। এই যে দেখুন কারবালার ময়দানে যে বিয়োগাত্মক ঘটনা ঘটেছে, এবং সেটা নিয়ে যখন সাহিত্য রচনা হয়েছে, কিয়ামত পর্যন্ত কেউ এজিদের পক্ষে কথা বলতে পারবে না। আবার মীর জাফরকে নিয়ে যে সাহিত্য রচনা হয়েছে, আজ থেকে মানে সে মহাভারত নিয়ে যে সাহিত্য রচনা করা হয়েছে, যখন মহাভারত নিয়ে সাহিত্য রচনা করেছে তখন হিন্দি ভাষা ছিল না, বাংলা ছিল না, সংস্কৃত ছিল না, আর্য ভাষা ছিল না, একটা অদ্ভুত ভাষা ছিল।
কিন্তু সাহিত্য এতটা শক্তিশালী যে সেখানের কতগুলো শব্দ, যেমন দুর্যোধন, অর্জুন, শকুনি, এত জটিল বীর্য, এই যে এই কথাগুলো কিন্তু দেখেন ৫,০০০ বছর পরেও আমাদের সমাজে একই অর্থ বহন করে। এখন এই সময়টাতে দেখবেন আর কিছুদিনের মধ্যে আনিসুল হক এবং সালমান, এই দরবেশ, এই নামগুলো একটা গালিতে রূপান্তরিত হয়ে যাবে, প্রচণ্ড গালিতে। এই নামে কেউ ছেলে মেয়ের নাম রাখবে না। এদের বংশের মধ্যে যদি কোথাও খোঁজে যে এখানে সালমানের রক্ত আছে কিনা, তাদের সঙ্গে কেউ ছেলে মেয়ে বিয়ে থা দেবে না। এরপর এদের যে জিনিসগুলো রয়েছে, অর্থাৎ এখন বাংলাদেশে খন্দকার মোশতাক, মীর জাফর যেভাবে ঘৃণিত, এরকম দেখবেন যে সালমান এবং তার সঙ্গে যে সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটের লোকগুলো ধীরে ধীরে তাদের নিয়ে যখন কবিতা রচনা হবে, গান রচনা হবে, ব্যঙ্গ ছবি আঁকা হবে, যেমন তারেক রহমান সাহেব তার নিজের একটা ব্যঙ্গ ছবি সে দিয়ে সেক্ষেত্রে একটা পলিটিক্স করেছে। সে চেয়েছে যে আরও যারা এই মুহূর্তে পরাজিত হয়েছে তাদের ছবি আঁকা হোক। তো এর মধ্যে আমি দেখলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কিছু ছবি ছাপা হয়েছে। তো আমরা সেই ইয়াহিয়া খানের কিছু ব্যঙ্গ কার্টুন দেখেছি, এরশাদের কিছু ব্যঙ্গ কার্টুন দেখেছি, কিন্তু সেই কার্টুনের সে বিভৎস, বিকজ টেকনোলজি তো সামনে চলে আসে, বিভৎস সব ছবি ছাপা হয়েছে। এবং তারেক রহমান সাহেব যেখানে একটা পলিটিক্স করে দিয়েছেন তার ওই ছবিটা দিয়ে, এটি কিন্তু ফলে গেছে। আবার এই দেখেন আজকে পার্থ সাহেব বললেন যে তাকে 2বার ফাঁসি দেওয়া উচিত। এখন 2বার কীভাবে ফাঁসি হবে এটা হয়তো কেউ শুনছে, কোনো কার্টুনিস্ট, সে আলটিমেটলি কিন্তু কার্টুন আঁকা শুরু করে দিয়েছে, কেউ হয়তো কবিতা লেখা শুরু করে দিয়েছে। তো এভাবে এই লোকগুলো আমাদের এই যে আলীবাবা এবং 40 চোরের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের যারা লোকজন আছে সবাই এই সমাজ দ্বারা, রাষ্ট্র দ্বারা পরিত্যক্ত আলটিমেটলি হয়ে গেছে এবং এদের আর স্ট্যান্ড করার কোনো সুযোগ নেই। এই হলো বক্তব্য।